আসসালামু আলাইকুম প্রিয় সহযোদ্ধারা, আমরা আমাদের যুদ্ধের প্রায় শেষ প্রান্তে। আজকের এই ভিডিওর প্রথমেই আমি আজকে যারা শহীদ হয়েছে তাদের রুহের মাগফিরাত কামনা করছি। আল্লাহ তাআলা তাদের শহীদের মর্তবা দান করুক। এরপর যে কথাটা না বললে নয়, সেটা হচ্ছে আমরা যেহেতু এই যুদ্ধে শেষ পর্যায়ে, তো এখানে অতিরিক্ত সতর্কতা অবলম্বন করার প্রয়োজন রয়েছে। প্রথমে যে তথ্যটা আমি আপনাদেরকে দিতে চাচ্ছি সেটা হচ্ছে বাংলাদেশের সেনাবাহিনী এবং ল এনফোর্সমেন্ট এজেন্সির সদস্যরা অলরেডি নত স্বীকার করতে শুরু করেছে এবং তারা বিভিন্ন জায়গায় সারেন্ডার করেছে। বিশেষ করে আমার নিজের এলাকা ফরিদপুরে পুলিশ বাহিনী সারেন্ডার করেছে সাধারণ জনতা এবং ছাত্রদের দাবির মুখে। আর একটা সিগনিফিক্যান্ট তথ্য হচ্ছে আজকে কুমিল্লাতে সেনাবাহিনী ছাত্রলীগের উপরে গুলি চালিয়েছে। ছাত্রলীগের সন্ত্রাসীদের ছত্রভঙ্গ করার জন্য তারা সেখানে গুলি চালিয়েছে এবং ছাত্রলীগ সেখান থেকে বিতাড়িত হয়েছে। সো এগুলো সিগনিফাই করে যে বর্তমান যে রেজিম, এই রেজিমের ক্ষমতা অত্যাসন্ন শেষের দিকে। পয়েন্ট আলোচনা করতে চাই সেটা হচ্ছে অলরেডি হাই প্রোফাইল মন্ত্রী এবং এমপিরা দেশ ত্যাগ করতে শুরু করেছে। ইনকলাব যে তথ্য দিয়েছে সেই তথ্য অনুসারে 17 জন এ পর্যন্ত গতকাল থেকে আজ পর্যন্ত বিভিন্ন ফ্লাইটে থাইল্যান্ড, সিঙ্গাপুর, দুবাই, অস্ট্রেলিয়া এবং বিভিন্ন দেশে তাদের দেশ ত্যাগ করেছে বিভিন্ন দেশের উদ্দেশ্যে। সো এর ভিতরে বিশেষ করে না বললেই নয়, সেটা হচ্ছে পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদের স্ত্রী আছে, অর্থমন্ত্রী হাসান মাহমুদ আছে, আরাক হাসান মাহমুদ, এবং বেসরকারি বিভিন্ন হাই প্রোফাইল ব্যক্তিবর্গ যারা এই রেজিমকে ক্ষমতায় টিকিয়ে রাখার জন্য সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দিয়েছিল, তারা অলরেডি দেশ ত্যাগ করেছে। থার্ড যে পয়েন্টটা নিয়ে আলোচনা করতে চাই সেটা হচ্ছে বাংলাদেশের সেনাবাহিনীর ভিতরে একটা জোর তোড় শুরু হয়ে গিয়েছে। যেমন বিশেষ করে অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তারা তাদের বর্তমান সেনাবাহিনীকে সেনা ছাউনিতে ফিরিয়ে নেওয়ার জন্য জোর দাবি জানিয়েছে। আমরা জানি যে সেনাবাহিনীদের অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তাদের যে সংগঠন রাওয়া, সে রাওয়া থেকে আজকে একটা বিবৃতি আসছে। সেটার বিবৃতিটা পড়ে শুনিয়েছে আমাদের সাবেক সেনাপ্রধান ইকবাল করিম ভূঁইয়া। তিনি বর্তমান পরিস্থিতির জন্য সেনাবাহিনীকে দায় না নেওয়ার জন্য আহ্বান জানিয়েছে, কারণ তারা বর্তমান রেজিমকে টিকিয়ে রাখার জন্য সাধারণ জনগণের উপরে গুলি চালাচ্ছে, সেটা কোনোভাবেই কাম্য নয়। তিনি এখানে বিদেশি বিভিন্ন সংস্থা বা দেশের পরিস্থিতি উল্লেখ করে সতর্ক করার চেষ্টা করেছে যে মিয়ানমার এত সম্পদশালী একটা দেশ হওয়া সত্ত্বেও তাদের সেনাবাহিনী কৃতকর্মের কারণে তারা আজ ধুকে ধুকে। ফিফথ যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আমাদের ফাইনাল ক্র্যাকডাউনের অংশ হিসাবে ওয়াশিংটন পোস্ট একটা পোস্ট করেছে, একটা রিপোর্ট দিয়েছে। সেটা রিপোর্টে তারা উল্লেখ করছে যে ক্র্যাকডাউনের পরে সরকার যে কারফিউ জারি করেছিল সেই কারফিউ অ্যাকচুয়ালি ব্যাকফায়ার করেছে। এখন সেই ব্যাকফায়ার এখন সামাল দেওয়ার চেষ্টায় সরকার ব্যস্ত, কিন্তু তারা কোনোভাবেই পেরে উঠছে না। তো তারই অংশ হিসাবে ফাইনাল ক্র্যাকডাউনের অংশ হিসাবে আবারও সরকার ফেসবুক এবং হোয়াটসঅ্যাপ সহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমকে বন্ধ করে দিয়েছে অলরেডি, এবং সামনে আরও ব্রডব্যান্ড বন্ধ করে দেওয়ার এখনও চিন্তাভাবনা রয়েছে। ব্রডব্যান্ড বন্ধ করে দিলে মানুষের সর্বশেষ আশ্রয়স্থল হবে রাস্তা। যদি না থাকে ইন্টারনেট, চলে যাও রাস্তায়। যদি না থাকে ওয়াইফাই, চলে যাও রাস্তায়। রাস্তায় হবে সমাধান। তো একটা রেজিম যখন পতন হয়, সেই রেজিম পতনের আগে তাদের কিছু স্ট্র্যাটেজি অবলম্বন করে। এখানে বলে রাখা দরকার, তারা অলরেডি সেই স্ট্র্যাটেজিগুলো অবলম্বন করেছে এবং ফাইনাল স্ট্র্যাটেজির ভিতরে যেগুলো এখন পর্যন্ত করেনি তার একটা অংশ হিসাবে আমরা আজকে দেখতে পেয়েছি, যেটা গত 2023 সালে আমরা দেখেছি। 2024-এর 7 জানুয়ারি নির্বাচনের আগ মুহূর্তে ট্রেনে আগুন দিয়ে জনগণকে পুড়িয়ে হত্যা করে মারার যে দৃশ্য, সেই দৃশ্য এখন আমরা পুনরায় আবার দেখতে পাচ্ছি। আজকে সকালবেলায় বিএসএমইউতে আগুন দিয়েছে, যেখানে মুমূর্ষু রোগীদের চিকিৎসা চলছিল, সেইখানে ছাত্রলীগের গুন্ডা বাহিনী আগুন দিয়েছে এবং এমনকি সাধারণ ছাত্রছাত্রীরা যখন আগুন নেভানোর জন্য উদ্যত হয়েছে তখন তাদেরকে প্রতিহত করা হয়েছে। তো এটা হচ্ছে একটা ফাইনাল স্ট্র্যাটেজি, যে মানুষের সিম্প্যাথি গ্রো করার জন্য বা ইন্টারন্যাশনাল কমিউনিটিকে অ্যাটেনশন গ্রো করার জন্য, যে এটা ভায়োলেন্ট হচ্ছে, এটা আসলে সহিংস একটা আন্দোলন হচ্ছে এবং এর পিছনে বিভিন্ন সংস্থা, বিশেষ করে জামাত এবং বিএনপিকে দায়ী করার একটা ষড়যন্ত্র এখানে কষা হয়েছে। সেই অংশ হিসাবে আরও আমাদেরকে সতর্ক থাকা দরকার। যে টু দ্য লিডার্স
of this protest, Quota movement protest, especially the conveners or the coordinators. সো এই কোঅর্ডিনেটরসদের আমি স্যালুট জানাই আবারও। সো তারা এখন দৃঢ়চিত অবস্থায় তাদের শক্তি এবং তাদের যে স্পৃহা আমরা দেখতে পাচ্ছি একটা জাতিকে একটা বিপ্লবিক পরিবর্তন এনে দেওয়ার জন্য, সেই দৃশ্য আসলে এটা সবার ভাগ্যে জোটে না। আমরা এখন 1971 সালে যে স্বাধীনতা যুদ্ধ হয়েছিল সেই যুদ্ধ আমরা অনেকেই দেখিনি, কিন্তু আমরা এই যুদ্ধ দেখতে পাচ্ছি যে যুদ্ধে একটা জাতি, যেখানে জাতির একটা সমাজ, একটা ছোট্ট একটা সমাজ, ছাত্র সমাজ, সেই ছাত্র সমাজ তাদের যে স্পৃহা আমরা দেখতে পাচ্ছি, তাদের ভিতরে যে কারেজ, তাদের ভিতরে যে মুভমেন্ট আমরা দেখতে পাচ্ছি, এটা একটা দেশ এবং জাতিকে পরিবর্তন করে দেওয়ার জন্য যথেষ্ট। এবং সেই অংশ হিসাবেই গতকাল তারা যে অসহযোগ আন্দোলনের ডাক দিয়েছিল আজকে, এবং এই আজকের আন্দোলন মোটামুটি সফলভাবে সম্পন্ন হয়েছে। এবং আমরা বিভিন্ন স্তরে এবং সরকার এবং তাদের যে গুন্ডা পান্ডা তাদের নত স্বীকার করতে দেখেছি, এবং এটা অচিরেই সফলতার মুখ দেখবে ইনশাআল্লাহ। তো আজকের প্রোগ্রামে থেকে তারা আগামী 2 দিন ঢাকা রোড টু ঢাকা এর লং মার্চের আয়োজন করেছে। সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেওয়া যাচ্ছে এবং আমরা আশা করি এই আহ্বানে সারা দেশের মানুষ, ছাত্র জনতা এবং সব ধরনের শ্রেণী পেশার মানুষ এই ঢাকা টু লং মার্চে জয়েন করবে এবং এই সরকারের পতন অত্যাসন্ন হবে। তবে একটা কথা বলে রাখি, সেটা হচ্ছে বিভিন্ন ধরনের গুজব ছড়ানো হচ্ছে বিভিন্ন মাধ্যম থেকে। কেউ এই সমস্ত গুজবে কান দেবেন না। অনেকে বলছে হাসিনা ত্যাগ করেছে দেশ, বিভিন্ন মিডিয়া ছাড়াচ্ছে, বিভিন্ন ধরনের প্রোপাগান্ডা ছাড়াচ্ছে, এবং এটা সরকার বা NSI বা DGF এর হাত রয়েছে। সুতরাং আপনাদের সতর্ক দৃষ্টি অবলম্বন করে আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি।